যৌগ কি আয়নিক, সমযোজী নাকি সন্নিবেশ সমযোজী এটাই আমরা চিনতে পারি না। সো আজকে আমি তোমাকে ছোট্ট করে চিনাই দিব যে তোমার কোনটা হচ্ছে আয়নিক যৌগ, কোনটা সমযোজী, কোনটা সন্নিবেশ সমযোজী যদি কঠিন আসে সেই ক্ষেত্রে পোলারিটি বা দ্রবণীয়তার ক্ষেত্রে কি ফিগার রাখবা, ধাতব বন্ধন হচ্ছে কাদের মধ্যে দেখা যায়। সো তোমরা হচ্ছে মেইনলি যে প্রবলেমটায় পড়ো যে যখন হচ্ছে প্রশ্ন আনসার করতে চাও আইডেন্টিফাই করতে পারো না যে ভাই এটা কি আমি ইলেকট্রন ছাড়ার মাধ্যমে ডায়াগ্রাম আঁকবো নাকি হচ্ছে দুইটা একদম মিক্স করে ডায়াগ্রাম আঁকবো। সো এই আইডেন্টিফিকেশনটা হচ্ছে আমি ছোট্ট করে তোমাকে দেখাই দিই, যতগুলো উদাহরণ পড়াবো সবগুলো মনে রাখবা, ঠিক আছে। তো আমাদের কাছে কি কি আছে, আয়নিক, সমযোজী, সন্নিবেশ সমযোজী এবং ধাতব বন্ধন, এই টাইপগুলো আসে। তো বোর্ডে যেগুলো আসে কি টাইপে আসে, বোর্ডে মেইনলি হচ্ছে তোমাকে বলে যে এটা কি ধরনের বন্ধন হয় ডায়াগ্রাম সহ দেখাও। তা আমি এখন আইডেন্টিফিকেশন দেখাবো যে কোনগুলো থাকবে। আয়নিক বন্ধন হচ্ছে ধাতু এবং অধাতু, এইটা থাকবে মেইনলি, ধাতু এবং অধাতু। আরেকটু স্পেসিফাই করে বলে দিই, একটা থাকবে গ্রুপ 1 বা 2 এর, আরেকটা থাকবে গ্রুপ 16 বা 17। এটা দেয়া থাকলে বুঝবা আয়নিক বন্ধন, যেমন সোডিয়াম ক্লোরাইড ধাতু অধাতু গ্রুপ 1 গ্রুপ 17, ম্যাগনেসিয়াম ক্লোরাইড গ্রুপ 2 গ্রুপ 17, ক্যালসিয়াম ক্লোরাইড গ্রুপ 2 গ্রুপ 17, ম্যাগনেসিয়াম অক্সাইড গ্রুপ 2 গ্রুপ 16, ঠিক আছে। তারপরে ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এগুলো ওভারঅল আমরা মোটামুটি চিনি। এখন যেটা আসে সেটা হচ্ছে কোনটা, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। এখন ফেরাস ক্লোরাইড আসলে কোনটা, ধাতুর সাথে অধাতু আছে একটা। ফেরিক কোনটা, ধাতুর সাথে অধাতু আছে একটা। তাহলে এটা কি ধরনের যৌগ, আয়নিক যৌগ। এটা তো আইডেন্টিফাই করতে পারতেছো তাই না। আর কি কি আছে, কেসি, এগুলো এমসিকিউতে আসে মেইনলি। পটাশিয়াম ক্লোরাইড ধাতু অধাতু, ক্যালসিয়াম ফ্লোরাইড ধাতু অধাতু, আয়নিক যৌগ। আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা একটা এক্সেপশন, এটা আয়নিক যৌগের মধ্যেই পড়ে, বাট এটা বৈশিষ্ট্য সমযোজী যৌগের মানে সমযোজীর মতো বেশি। এটা আয়নিক ফরমেশনেই গঠিত হচ্ছে, কিন্তু এটার বৈশিষ্ট্য কার মতো, সমযোজী বৈশিষ্ট্যের মতো, সমযোজী যৌগের মতো এর বৈশিষ্ট্যটা বেশি। তাহলে ওভারঅল এই ব্যাপারটা কিন্তু তোমরা দেখতে পারতেছো। আমি জাস্ট এখন তোমাদের ছোট্ট করে বলে দিই যে কি কি কয়টা ইলেকট্রন ত্যাগ করে। সোডিয়াম একটা ত্যাগ করে, ক্লোরিন গ্রহণ করে। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন দুইটা থাকে এখানে। সো দুইটা ক্লোরিন মিলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, সব মিলে একটা ক্লোরিন একটা, আরেকটা ক্লোরিন আরেকটা, ঠিক আছে। এইভাবে সেম ভাবে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইডে কি হয়, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে, অক্সিজেন সেই দুইটা গ্রহণ করে। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হয়, ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে +2 হয়, অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে। সোডিয়ামের ক্ষেত্রে কি থাকে, দুইটা সোডিয়াম, একটা সোডিয়াম একটা ত্যাগ করে, আরেকটা সোডিয়াম আরেকটা ইলেকট্রন ত্যাগ করে। সব মিলে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো তাই না। এই দুইটা ইলেকট্রন মিলে একটা অক্সিজেন গ্রহণ করে, ঠিক আছে, একটা অক্সিজেন গ্রহণ করে। ফেরাস ক্লোরাইড এর কি করে, আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ক্লোরিন একটা, আরেকটা ক্লোরিন আরেকটা, এই নিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। এখানে কি হয়, এখানে আয়রন তিনটা ইলেকট্রন ত্যাগ করে, এই তিনটা ইলেকট্রন তিনটা ক্লোরিনের কাছে চলে যায়, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল কথা। সো অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে কি হয় আগে ফার্স্টে বোঝো, এইটা কিন্তু তোমার সমযোজীর পার্টে কাজ করে, ঠিক আছে। এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তিনটা, অক্সিজেনের ক্ষেত্রে দুইটা, জাস্ট কম্বিনেশন হয় আর কি, দুইটা অ্যালুমিনিয়াম তিনটা অক্সিজেন। আচ্ছা, এবার সমযোজী যৌগের ক্ষেত্রে সবচেয়ে ফেমাস এক্সাম্পল হচ্ছে CH4। এটার মধ্যে ধাতু অধাতু দেখতেছো না, দুইটাই অধাতু। সমযোজীর ক্ষেত্রে দেখবা দুইটাই অধাতু গঠন করছে, দুইটাই অধাতু। তাহলে দেখো গ্রুপ 14 আর এটা হচ্ছে গ্রুপ 1। এখন বলবা ভাই হাইড্রোজেন কিন্তু অধাতু, ঠিক আছে। সো এইখানে কি হয়, হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে 4টা ইলেকট্রন শেয়ার হয়, ঠিক আছে। একটা হাইড্রোজেন আরেকটা কার্বনের ইলেকট্রন, আরেকটা হাইড্রোজেন আরেকটা কার্বনের ইলেকট্রন, এরকম করে একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে আসে। এটা মাথায় রাখবা, এখানে ডায়াগ্রাম তোমাকে আঁকতে বলে। এবং এইখানে আসলে কি প্রমাণ করতে বলে, এখানে বলে অষ্টকের নিয়ম প্রমাণ করতে বলে। অষ্টকের নিয়ম আমি জাস্ট তোমাকে ছোট্ট করে এইটা একটু বলে দেই। দেখো কার্বনের ক্ষেত্রে আমরা জানি 6টা ইলেকট্রন থাকে তাই না, একটা, এই যে এখানে একটা দুইটা, জাস্ট এখান থেকে ইলেকট্রনটা আঁকি, এই একটা দুইটা তিনটা, ঠিক আছে, 4টা 5টা 6টা। আগে ফার্স্টে সিঙ্গেল বসাই নেই, এরপর আমরা বসাই। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে কি আসবে দেখো, হাইড্রোজেনের আমরা জানি যে ওর কাছে একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে। এই যে হাইড্রোজেনের কাছে জানি একটা ইলেকট্রন থাকে, এই যে দেখো আরেকটা হাইড্রোজেন, এই যে এখানে আরেকটা হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন, আরেকটা হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন, আরেকটা হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন। তো ওভারঅল আমাকে বলো যে এখানে কি কি হইলো, এই কার্বনের কাছে দেখো 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টা ইলেকট্রন পূর্ণ হয়েছে। তাহলে এটা কি অষ্টক মেনে চলছে কিনা, মেনে চলছে। তাহলে এটা খুব কমন, এটা অবশ্যই ভালোভাবে দেখবা। আর কি আছে, আর আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এগুলো ডায়াগ্রাম কম আঁকতে বলে, বাট মেইনলি বলে কি ধরনের যৌগ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে সমযোজী যৌগ, কার্বন ডাইঅক্সাইডও, ঠিক আছে, দুইটা অধাতু। পানি, পানি কি ধরনের যৌগ, পানি হচ্ছে সমযোজী যৌগ। এখানে কি হয়, এখানে এই যে অক্সিজেন থাকে, শেয়ার হয় দুইটা হাইড্রোজেনের সাথে। তো দেখবা লাস্টে অক্সিজেনের দুইটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন থাকে লাস্ট কক্ষপথে, সেটা একটা হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেনের সাথে ম্যাচ করে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল কথা। কার্বন টেট্রাক্লোরাইড, এটা CH4 এর মতনই। এখানে যেরকম হাইড্রোজেনের লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা একসাথে করছে না, এখানে ক্লোরিনের একটা সিঙ্গেল ইলেকট্রন যুক্ত করতে হয়, এটা এইটা দেখাইতে হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমযোজী যৌগ। আর কি আছে, NH3। অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রেও কি হয়, অ্যামোনিয়ার ক্ষেত্রে সহজ কথা আমি যদি তোমাকে বলি, নাইট্রোজেন যেটা, নাইট্রোজেনের ক্ষেত্রে কয়টা, 7টা ইলেকট্রন থাকে না, 1 2। তারপরে তোমার এখানে আসো
এখানে আসার পরে আমাদের কাছে কি থাকবে, আমি জাস্ট আইকা দেখাচ্ছি না, জাস্ট চেনাই দিচ্ছি, একটা দুইটা তিনটা চারটা আর পাঁচ, পাঁচ হইলো না, 1 2 3 4 5 6 7, এই যে এইখানে একটা হাইড্রোজেন আসবে, আবার একটা ইলেকট্রন দিবে, এইখানে আরেকটা হাইড্রোজেন আসবে, এইখানে আরেকটা হাইড্রোজেন আসবে, তাহলে এই নিয়ে হচ্ছে সে অষ্টক পূর্ণ করবে। সেম ভাবে এরপরে PCl3 যেটা, এখন PCl3 PCl5 এর কেসে আসো। PCl3 তে 8টা ইলেকট্রনই থাকে, ফসফরাসের লাস্টে 3টা বেজর ইলেকট্রন থাকে, ওই 3টা বেজর ইলেকট্রনের সাথে 3টা ক্লোরিন যুক্ত হয়। বাট PCl5 যেটা, এইটা তোমাকে বলে যে এইখানে আসলে কি থাকে, এইখানে তোমার হচ্ছে অষ্টকের নিয়ম ব্যতিক্রম হয়, এটা অষ্টক সম্প্রসারণ হয়। PCl5 এ 10টা ইলেকট্রন থাকে, ঠিক আছে, PCl5 এর শেষ কক্ষপথে 10টা ইলেকট্রন থাকে। তোমাকে প্রায় বলে অষ্টক সম্প্রসারণ কোথায় করছে, PCl5 এ। এটার এক্সপ্লেনেশন তুমি দেখো লাস্ট ভিডিওটায় আমি হচ্ছে তোমাদের এক্সেপশনের মধ্যে দিয়ে দিছি PCl5। সেম ভাবে বোরন ট্রাইফ্লোরাইড যেটা, এটাই হচ্ছে অষ্টক সংকোচন হয়, এখানে 6টা ইলেকট্রন থাকে। সহজ কথায় জাস্ট BF3 এরটা দেখাই, এটা হচ্ছে প্রায়ই আসে। বি যেটা, বি বোরনের ক্ষেত্রে আমরা কি জানি, বোরন হচ্ছে 5টা ইলেকট্রন, তাই না? আমি 2টা কক্ষপথ আঁকি, কিন্তু র্যান্ডমলি তোমাদের রাখতেছি, 5টা কক্ষপথ, 5টা ইলেকট্রন থাকে, 1 2 3 4 5, ঠিক আছে, 5টা। এখন কি হয়, এখন এখানে ফ্লোরিন আসে, ফ্লোরিনের শেষ কক্ষপথে আমরা কি জানি, কয়টা থাকে, 7টা, কয়টা থাকে ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 7টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। 7টা মানে হচ্ছে ওরা যদি আমি আঁকি, আঁকলে কি রকম দেখাবে দেখো তো, 1 2 3 4 5 6 আর এই হচ্ছে 7। তাহলে এই যে আমাদের কাছে বলি 1 2 3 4 5 6 7, এই যে এই একটা ইলেকট্রন থাকে সিঙ্গেল, এ হচ্ছে বোরনের এটার সাথে যুক্ত হয়, সেম ভাবে আরেকটা ফ্লোরিনের এটা এখানে যুক্ত হয়, আরেকটা ফ্লোরিনের এটা একসাথে যুক্ত হয়। তাহলে কি হলো, বোরন 3টা ফ্লোরিন, 3টা ফ্লোরিন যুক্ত হবে। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে বোরনের শেষ কক্ষপথে বলো, এখানে ইলেকট্রন আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা ইলেকট্রন আছে, এখানে 8টা ইলেকট্রন কই নাই, ঠিক আছে। সো এই ডিফারেন্সটা আসলে বলে। আমি জাস্ট একটু লাস্ট ওয়ান PCl5টা বলে যাই। ফসফরাস যেটা, ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, যদি আমি আঁকি, ফসফরাসে থাকে হচ্ছে 15টা, ঠিক আছে, ফসফরাসে কয়টা থাকে, 15টা থাকে। তাহলে এখানে কি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো নর্মাল টাইমে কি হয় জানো, এই যে 1 2 3, 3টা বেজর ইলেকট্রন আছে না, এখানে একটা করে ক্লোরিন, এখানে একটা, এখানে একটা, এই নিয়ে হয় হচ্ছে PCl3, ঠিক আছে। বাট যখন PCl5 তৈরি হয় তখন কি হয় জানো, এই যে জোড়া ইলেকট্রনটা আছে না, এই জোড়া ইলেকট্রনটা, এই জোড়া ইলেকট্রনটা তখন হচ্ছে তোমার, এই জোড়া ইলেকট্রনটা আলাদা হয়ে যায়, জোড়া ছিল তো এখন আলাদা হয়ে গেল। তাহলে চিন্তা করো এখন বেজোর কয়টা আছে, এইখানে একটা ক্লোরিন আসবে, এইখানে আরেকটা, এইখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, কয়টা হলো ক্লোরিন, 1 2 3 4 5, ইলেকট্রন কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, এই হচ্ছে সেখানে অষ্টক সম্প্রসারণ হয়, ঠিক আছে। তো কঠিন আসলে এইগুলো আসবে, আমি জাস্ট তোমাকে হচ্ছে একটা গ্লিমস দিয়ে দিলাম। HCl, অনেকে মনে করো HCl আয়নিক যৌগ, সবচেয়ে কমন ভুল, HCl হচ্ছে সমযোজী যৌগ। ক্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রনের শেয়ার ঘটে। মৌলিক অণু মানে হচ্ছে সেম যদি হয়, O2 N2 Cl2 মানে সেম দিয়ে তৈরি হয়েছে, এগুলো হচ্ছে কি সব সমযোজী। সন্নিবেশ সমযোজী, এটা মেইনলি হচ্ছে ক বা ক্ষয়ে আসে। সন্নিবেশ সমযোজী মানে কি, একজনই সব ইলেকট্রন দিয়ে দেয়। আয়নিকে কি হইতো, আয়নিকে হচ্ছে একজন একটা ইলেকট্রন দিত। সন্নিবেশে কি হয় জানো, কারো ধরো কিছুই থাকে না, পুরোটাই দিয়ে দেয়, তাকে শেয়ারও করে না, পুরোটাই দিয়ে দেয়, ঠিক আছে। আয়নিকের সাথে এখানে ডিফারেন্স আছে, পুরোটাই দিয়ে দেয়। সো এখানে হচ্ছে আমরা বলি, জাস্ট মাথায় রাখো সন্নিবেশ সমযোজী কোথায় দেখা যায়, অ্যামোনিয়াম আয়নে। সন্নিবেশে কি হয়, অ্যামোনিয়াম মানে ও দুইটাই দিয়ে দেয়। ইউজুয়ালি আয়নিকে তো আমরা জানি যে একটা দেয়, এখানে অ্যামোনিয়ামে পুরো জোড়াটাই দিয়ে দেয়, পুরো জোড়াটা দিয়ে সে হচ্ছে বন্ধনটা গঠন করে। তাহলে অ্যামোনিয়াম আয়নে কি ধরনের বন্ধন দেখা যায়, সন্নিবেশ সমযোজী। তুমি জাস্ট একটু চিন্তা করো কি হয়, গঠনটা দেখো। আমরা জানি এই যে NH3 যেটা, এটা হচ্ছে এরকম, আর নাইট্রোজেনের কাছে কি থাকে, একটা থাকে হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, 2টা ইলেকট্রন থাকে, ঠিক আছে, 2টা ইলেকট্রন নেই, আমরা বলি যেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, আর এগুলো বন্ধন জোড় ইলেকট্রন। তো মুক্ত জোড় ইলেকট্রন কয়টা থাকে তার কাছে, থাকে হচ্ছে 2টা। তো কি করে, হাইড্রোজেন প্লাস আছে, ওর কাছে কিছু আছে, ইলেকট্রনই তো নেই। হাইড্রোজেন প্লাস মানে কি, জাস্ট ওর কাছে কোনো ইলেকট্রন নেই। হাইড্রোজেনের থাকে হচ্ছে একটা ইলেকট্রন, বাট হাইড্রোজেন প্লাস মানে কি, একটা ইলেকট্রন বের হয়ে গেছে, আর কোনো ইলেকট্রনই নেই। তাহলে ওকে কি করে, এই 2টা ইলেকট্রনই এবার নিয়ে গঠন তৈরি করে, এই 2টা ইলেকট্রনই এবার দুজনে মিলে শেয়ার করে। তো এইটাকে আমরা এরকম তীর চিহ্ন দিয়ে লিখি, এটাকে বলা হয় হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে। মেইনলি কি হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রনই নেই, ও কি শেয়ার করবে, শেয়ার করার জন্য হয়তো একটা ইলেকট্রন লাগে। হাইড্রোজেন প্লাসের কাছে কোনো ইলেকট্রন থাকে না দেখে এই মুক্তজোড় ইলেকট্রনটা পুরোটাই সে দিয়ে দেয়। এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। কোথায় দেখতে পাই, অ্যামোনিয়াম আয়নে, এটা মাথায় রাখবে, অ্যামোনিয়াম আয়নে হচ্ছে আমরা দেখতে পাই, ক বা ক্ষয়ে আসে। অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে কয় ধরনের বন্ধন বিদ্যমান থাকে দেখো, সহজ কথা এখানে 3 ধরনের বন্ধন থাকে। দেখো অ্যামোনিয়ামে কি কি থাকে,
NH3, তাহলে এটা কি সমযোজী বন্ধন। আরেকটা কি থাকে এই যে তীর চিহ্ন দিয়ে, মানে এটা সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে। এইটা মিলে কি তৈরি হয়েছে, এটাকে আমরা বলছি অ্যামোনিয়াম। এই যে NH3 আর একটা H+, অ্যামোনিয়াম। আর ক্লোরাইড আছে এই যে Cl-, তাহলে এই অ্যামোনিয়াম হচ্ছে একটা আয়ন, ক্লোরাইড হচ্ছে একটা আয়ন, এদের মধ্যে কি আছে আয়নিক বন্ধন। নাইট্রোজেন আর H+ এর মধ্যে আছে হচ্ছে কি সন্নিবেশ সমযোজী বন্ধন, আর নাইট্রোজেন হাইড্রোজেন এদের মধ্যে কি আছে সমযোজী বন্ধন। তাহলে এখানে কয় ধরনের বন্ধন আছে, 3 ধরনের, সমযোজী, সন্নিবেশ সমযোজী, আয়নিক। শেষ। এবার আসা হচ্ছে পানিতে যেই আমাদের কাছে দ্রবণীয় যেগুলো থাকে, পানিতে দ্রবণীয় আয়নিক যৌগ কোনগুলা, ইউজুয়াল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড আঁকতে বলে প্রায়। সো এটা একটু আমি যেমন দেখাই দিই আগে, সোডিয়াম ক্লোরাইড ধরো পানিতে দ্রবীভূত হয়েছে, এখানে কি হয় সোডিয়াম ক্লোরাইড ইউজুয়ালি এরকম একসাথে থাকে, বাট যখন হচ্ছে পানিতে দাও সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন, তখন তোমাকে চিত্র আঁকতে বলে। তো তোমাকে কি করতে হয়, সোডিয়াম একটা আয়ন আঁকতে হয়, ক্লোরাইড আয়ন আঁকতে হয়, তার চারিদিকে কি আঁকতে হয় পানির অণু আঁকতে হয়, ঠিক আছে। তারা চারিদিকে যে এরকম আঁকবা, এরকম ভাবে আঁকবা, H2O অক্সিজেনের উপর মাইনাস দিবা আর এটার উপর প্লাস দিবা। সো মাইনাসটা দিবা হচ্ছে সোডিয়াম প্লাসের কাছে, কেন বলতো, এই পজিটিভ এই নেগেটিভ আকর্ষণ করে, সো এরকম ভাবে দিবা। ক্লোরাইডের ক্ষেত্রে কি করবা বলতো, ক্লোরাইড আছে তাহলে এইখানে দিবা H+টা কাছে, ঠিক আছে, এই যে দেখো। সো ওভারঅল দিবা আর কি এখানে নেগেটিভ, আর হচ্ছে এখানে H এর যে জায়গাগুলো পজিটিভ রাখবা, এগুলো হচ্ছে ঘিরে ধরে ওভারঅল হচ্ছে, এটা যদি দেখো এই যে পজিটিভ গুলো কাছে থাকবে, ঠিক আছে। এটা একটা চিত্র আঁকবা, প্রায়ই আসে যে এটা হচ্ছে কিভাবে দ্রবণীয় হয়। এবার আসো কোন আয়নিক যৌগ দ্রবণীয় হয় না, এক্সেপশন কোনটা, এটা এক্সেপশনের ক্লাসেও বুঝাইছি, সিলভার ক্লোরাইড। এটা আয়নিক হইলেও এটা এমসিকিউ তে ব্যতিক্রম আসে, যেটা এটা হচ্ছে দ্রবণীয় হয় না। পানিতে দ্রবণীয় পোলার সমযোজী যৌগ, কোন কোন সমযোজী যৌগ তো পানিতে দ্রবণীয় হওয়ার কথা না, তাই না। তো সমযোজী যৌগ কিছু আছে যেগুলোকে বলা হয় পোলার সমযোজী যৌগ, মানে যেগুলোর আয়ন আছে। তো এইগুলা কিছু হচ্ছে কি, এইগুলা হচ্ছে কিছু দ্রবণীয় হইতে পারে, যে পানিতে দ্রবণীয় কিছু পোলার সমযোজী যৌগ আছে। উদাহরণ কি কি, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, অ্যামোনিয়া, ইথানল, খুবই গুরুত্বপূর্ণ। এরা সমযোজী হইলেও পানিতে দ্রবণীয় হয়, HF, HCl, NH3, ইথানল, ঠিক আছে। আর কি কি আছে পানিতে দ্রবণীয় আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এটা দ্রবণীয় হবেই। দ্রবণীয় হয় না কোন আয়নিক যৌগ, AgCl। এটা কিভাবে দ্রবণীয় হয়, এই ফিগারটা আইকা দিবা। আর ফাইনালি ধাতব বন্ধন, ধাতব বন্ধন মানে কি, ডিরেক্টলি একটা ধাতু, ডিরেক্টলি ধাতু দিবে, যেমন ধরো কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, সোডিয়াম, তাহলে এদের কথা বলা হয়। এবং একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে এদের নাম দিয়ে বলবে যে ইলেকট্রনের সাগর মডেলের সাহায্যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। ধরো ধাতু এইগুলা, ঠিক আছে, ধাতু এভাবে আঁকবা যে ধাতুর এখানে কি আছে, প্লাস হয়ে আছে, এবং এর বাহিরে হচ্ছে ইলেকট্রন দিবা, ইলেকট্রন দিবা খালি, আর দেখাবা যেটা মুভ করতেছে। তার মানে ধাতুর ক্ষেত্রে কি হয়, ধাতুর ক্ষেত্রে হচ্ছে অনেক মুক্ত ইলেকট্রন থাকে, যাদের মাধ্যমে কি হয় বিদ্যুৎ পরিবাহিত হইতে পারে। ধাতুগুলা কোনটা ডিরেক্টলি দিবে, কপার, তারপরে সিলভার, তারপরে তোমার আয়রন, ওকে, সোডিয়াম, এগুলো হচ্ছে ওভারঅল দিবে। সো আই হোপ তোমরা পুরো এই জায়গায় সবগুলো হচ্ছে উদাহরণ মাথায় থাকবে, কোনটা সমযোজী কোনটা তোমার হচ্ছে সমযোজী না, প্রত্যেকটা জিনিস দেখবা, কিছু এক্সেপশন দেখাইলাম। আই হোপ এখন তোমরা খুব ভালো মতো হচ্ছে এক্সাম দাও। এবং এই যে ভিডিওগুলো আমি দিচ্ছি, আমি তোমাদের এগুলো নোটটা আগে বানায় রাখছি, বাট এখনো হচ্ছে আমার ওই যে বললাম যে কয়েকদিন যাবত আমার প্রচন্ড জ্বর, দাঁড়াইতে পারতেছিলাম না। তারপরে হচ্ছে মনে হলো যে শেষ দিকে তোমাদের আমি বলছিলাম কিছু ছোট ছোট ভিডিও দিব, যেগুলো হচ্ছে তোমাদের কাজে লাগবে। তো যারা যতটুকু দেখতে পারতেছো হোপফুলি কাজে আসবে, ভালোভাবে এক্সাম দাও, নেক্সট এক্সামে আসো, নেক্সট এক্সামে একটু সুস্থ হলে আরো বেটার তোমাদের জন্য কাজ করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।